হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ডু ইজি চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমরা হিট অ্যান্ড টেম্পারেচার এই টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা কি আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আজকে ক্লাস শুরু করছি। প্রথমে কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে যে হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, মানে কি? মানে তাপ হলো এক প্রকার এনার্জি, শক্তি। ওকে, আর এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, ডব্লিউ সমান জে ইন্টু এইচ। এখান থেকে প্রশ্ন আসে। তারপর জানতে হবে কি হিটের সিজিএস একক কি? সিজিএস এর হিটের একক কি? ক্যালোরি। এফপিএস পদ্ধতিতে হিটের একক কি? বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট বলা হয়। এসআইতে হিটের একক কি? জুল। ওকে, নেক্সট কি? থার্ম। থার্ম ইজ দ্য গ্রেটেস্ট ইউনিট অফ হিট মেজারমেন্ট, মানে কি? থার্ম হলো যে হিট মাপার জন্য বা তাপ মাপার জন্য সব থেকে বড় একক। এটাও পরীক্ষায় আসে। তারপর আমাদের মনে রাখতে হবে হিটের ডাইমেনশন কি বা মাত্রা কি? এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা হচ্ছে যে তাপের মাত্রা। তারপর মনে রাখতে হবে যে হিট কী দিয়ে মাপা হয়? হিট মাপার যন্ত্রের নাম হচ্ছে যে ক্যালোরিমিটার। যেরকম উষ্ণতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, সেরকম তাপ মাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার কী দিয়ে তৈরি হয়? ক্যালোরিমিটার সাধারণত তৈরি হয় কপার দিয়ে। ওকে, নেক্সট বলা হয়েছে যে একটা ভালো ক্যালোরিমিটার হতে গেলে তার গুড ক্যালোরিমেট্রিক সাবস্টেন্সের কী কী বৈশিষ্ট্য থাকতে হবে? কী থাকতে হবে? না, থাকতে হবে তার লো স্পেসিফিক হিট, মানে তার লো স্পেসিফিক হিট থাকতে হবে এবং হাই বয়েলিং পয়েন্ট থাকতে হবে। আর কি থাকতে হবে? সেটা যেন তাপের খুব ভালো পরিবাহী হয়, গুড কন্ডাক্টর অফ হিট। এরকম আমরা কোন পদার্থকে, যদি বলা হয় যে কোন পদার্থকে আমরা ভালো ক্যালোরিমেট্রিক সাবস্টেন্স বলি, উত্তর কী হবে? অ্যানিলিন। অ্যানিলিনকে বলা হয় যে গুড ক্যালোরিমেট্রিক সাবস্টেন্স। ওকে, নেক্সট কি? টেম্পারেচার। এটা কি? ইট ইজ এ থার্মাল স্টেট অফ বডি, মানে কি? এটা হচ্ছে যে কোনো একটা বস্তুর একটা থার্মাল স্টেট বা একটা তাপীয় অবস্থাকে বলা হয় টেম্পারেচার। আর এটা টেম্পারেচারটা কি নির্ধারণ করে? টেম্পারেচার নির্ধারণ করে যে হিট ফ্লোয়ের ডিরেকশন কোন দিকে হবে। মানে কি? মানে যদি দুটো বস্তুকে, একটা উষ্ণ বস্তু একটা শীতল বস্তুকে পাশাপাশি রাখা হয়, সবসময় উষ্ণ বস্তু থেকে হিট বর্জিত হয়ে শীতল বস্তুর দিকে যাবে। তাই এই উষ্ণতার পার্থক্যটা ঠিক করে যে হিট কোন দিকে প্রবাহিত হবে। ওকে, নেক্সট কি বলেছে? সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে টেম্পারেচারের একক কি? ডিগ্রি সেলসিয়াস। এফপিএস পদ্ধতিতে কি? ডিগ্রি ফারেনহাইট। আর এসআই পদ্ধতিতে কি? ডিগ্রি কেলভিন। এটাও মাথায় রাখতে হবে। এবার আমাদের জানতে হবে যে আমরা টেম্পারেচার কী দিয়ে মাপি? হিট মাপার জন্য আমরা ক্যালোরিমিটার ব্যবহার করি, টেম্পারেচার মাপার জন্য কী ব্যবহার করি? থার্মোমিটার ব্যবহার করি সাধারণত টেম্পারেচার মাপার জন্য। ওকে, যদি বলা হয় যে হাই টেম্পারেচার, মানে কি? যেখানে টেম্পারেচার খুব বেশি, সেখানে হাই টেম্পারেচার মাপার জন্য আমরা কী ব্যবহার করি? পাইরোমিটার ব্যবহার করি। আর খুব কম টেম্পারেচার মাপার জন্য আমরা কী ব্যবহার করি? ক্রায়োমিটার ব্যবহার করি। আর গ্যাসের টেম্পারেচার মাপার জন্য আমরা কী করি? পাইরোমিটার ব্যবহার করি। ওকে, নেক্সট বলা হয়েছে যে জেনারেল থার্মোমিটার ওয়ার্কস অন দ্য বেসিস অফ ভলিউম এক্সপানশন প্রিন্সিপাল, মানে কি? যখন আমরা থার্মোমিটার দিয়ে আমরা বডির টেম্পারেচার মাপি, আমরা দেখি যে পারদের আয়তন বেড়ে যায়, বেড়ে গিয়ে আমাদের একটা নির্দিষ্ট রিডিং দেয়। তো সেই পারদের আয়তন বেড়ে যাওয়া বা রিডিং দেওয়ার এই যে প্রসেসটা, এটা কিসের ওপর কাজ করে? ভলিউম এক্সপানশন প্রিন্সিপালের ওপর কাজ করে। এটাও প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন কি বলেছে? পয়েন্ট, যে আর্লিয়েস্ট থার্মোমিটার ওয়াজ ডেভেলপড বাই গ্যালিলিও, মানে কি? যদি বলা হয় যে প্রথম থার্মোমিটার কে তৈরি করে? গ্যালিলিও তৈরি করে। তারপর বলেছে পারদ থার্মোমিটার, বা সাধারণত যেটা আমরা ডাক্তারি থার্মোমিটার বলি, যেটা যেটার মধ্যে পারদ থাকে, এইজি থার্মোমিটার, এটা দিয়ে কতটা টেম্পারেচার মাপা হয়? 360 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার মাপা যায়। আর প্লাটিনাম থার্মোমিটার দিয়ে, মানে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার দিয়ে কত ডিগ্রি মাপা যায়? -200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার মাপা যায়। নেক্সট কি? নেক্সট হচ্ছে যে সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, রিমার। যেরকম উষ্ণতা মাপার জন্য আমরা 4টে স্কেল ব্যবহার করে থাকি, একটা হলো সেন্টিগ্রেড, একটা ফারেনহাইট, একটা কেলভিন, একটা রিমার। এই 4টে স্কেলের আমরা জানবো উচ্চ স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। আর উচ্চ স্থিরাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় জল বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলা হয় উচ্চ স্থিরাঙ্ক। সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর উচ্চ স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট আর উচ্চ স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন, উচ্চ স্থিরাঙ্ক 373 কেলভিন। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক রিমার স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক 0 রিমার আর উচ্চ স্থিরাঙ্ক 80 রিমার বা 80 রিমার। ওকে, তো এখান থেকে একটা রিলেশন তৈরি হয় কি? C/5 সমান M-32/9 সমান K-273/5 সমান R/4। এই রিলেশন দিয়ে আমরা বিভিন্ন ম্যাথ সলভ করতে হয় আমাদের। ওকে, আর এখন
নিউমেরিক্যাল তো বিভিন্ন রেলের তো পরীক্ষায় প্রায়ই আসছে, তো এইখান থেকে আমরা নিউমেরিক্যাল সলভ করতে পারি। এখানে একটা নিউমেরিক্যাল সলভ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেডকে ফারেনহাইটে পরিবর্তন করতে হবে। আমরা কী করেছি, আমরা এই C/5 সমান m-32/9 এই ফর্মুলাটা বসিয়েছি। সি এর জায়গায় 10 দিয়েছি, 10 দিয়ে ক্যালকুলেশন করতে আমাদের কত বেরিয়েছে 50 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 50 ডিগ্রি ফারেনহাইট। এরকম আর এক ধরনের প্রশ্ন আসে, যেটা হচ্ছে যে কোথাও বলা হয় যে এ চেঞ্জ অফ 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইন সেন্টিগ্রেড স্কেল করসপন্ডিং টু ফারেনহাইট স্কেল, মানে কি কোনো সময় সেন্টিগ্রেড স্কেলে 10 ডিগ্রি পরিবর্তনে ফারেনহাইট স্কেলের কত ডিগ্রি পরিবর্তন হয়। সেখানে আমরা কি সূত্র ব্যবহার করি, ডেল্টা C/5 সমান ডেল্টা F/9। ডেল্টা সির জায়গায় লিখব 10/5 সমান ডেল্টা F/9, এখান থেকে 18 বেরিয়েছে। এরকমও প্রশ্ন পড়ে। তো এখান থেকে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে প্রশ্ন আছে যে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হয়। এটা প্রশ্ন প্রায়ই আসে, এটা হবে যে -40 ডিগ্রি তাপমাত্রায়। ওকে, নেক্সট এখানে বলছে ল্যাটেন্ট হিট ফর ফিউশন অফ আইস, মানে কি বরফ গলনের লিন তাপ কত, বরফ গলনের লিন তাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম। আবার বলেছে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন অফ ওয়াটার, মানে কি জলের বাষ্পীভবনের লিন তাপ কত, মানে জলকে বাষ্প করতে গেলে কতটা লিন তাপ লাগে, 537 ক্যালোরি পার গ্রাম। এবার আমরা জানবো লিন তাপটা কি। লিন তাপ হচ্ছে এক ধরনের তাপ, যেই তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটায় না কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, তাকে বলে লিন তাপ। ওকে, তো তারপর কি এখানে বলেছে আছে সলিড লিকুইড গ্যাস, কোনো বস্তুকে তাপ দিলে কী হয়, সলিড থেকে লিকুইডে পরিণত হয়, সেটাকে আরও তাপ দিলে সেটা হয় লিকুইড থেকে গ্যাস। সলিড থেকে লিকুইড হওয়ারকে কী বলা হয়, ফিউশন বা মেল্টিং। লিকুইড থেকে গ্যাস হওয়াকে বলা হয় ভেপারাইজেশন। আবার সলিড থেকে গ্যাস হওয়াকে কী বলা হয়, সাবলিমেশন। যেরকম কি কর্পূরকে কী হয়, তাপ দিলেই সেটা গ্যাসে পরিণত হয়, তার কোনো লিকুইড স্টেট থাকে না। আবার লিকুইড থেকে সলিডে পরিণত হওয়াকে বলা হয় ফ্রিজিং। গ্যাস থেকে লিকুইডে পরিণত হওয়াকে বলা হয় কনডেনসেশন। এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে কি বলেছে, দ্য চেঞ্জ অফ এ সলিড ইন্টু ভেপার ডিরেক্টলি ইজ কল্ড সাবলিমেশন, মানে কি সাবলিমেশন, মানে কি যখন কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তার মধ্যে কোনো লিকুইড স্টেট না এসে একেবারে বাষ্পে পরিণত হয়, তখন আমরা তাকে সেই পদ্ধতিকে বলি সাবলিমেশন। ওকে, এবার একটা জিনিস জানতে হবে যে প্রেসার বাড়ালে কী হয়। প্রেসার বাড়ালে কী হয়, এমপি মানে মেল্টিং পয়েন্ট, বিপি মানে বয়লিং পয়েন্ট। প্রেসার বাড়ালে কী হয়, বয়লিং পয়েন্ট বাড়ে আর মেল্টিং পয়েন্ট কমে। আর প্রেসার কমালে কী হয়, বয়লিং পয়েন্ট কমবে, মেল্টিং পয়েন্ট বাড়বে। আর একটা জিনিস লেখা আছে অ্যাড এ পিঞ্চ অফ সল্ট উইথ ওয়াটার, মানে কি কোনো যখন জলের মধ্যে আমরা, আর এই যে প্রেসার বাড়ার কথা বললাম এই জলের ক্ষেত্রে, ঠিক আছে, জলের ক্ষেত্রে প্রেসার বাড়লে বয়লিং পয়েন্ট বাড়বে। আর কি জলের ক্ষেত্রে কি, জলের মধ্যে যদি আমরা 1 চিমটে যদি নুন দিই তাহলে কী হবে, তখন তো বয়লিং পয়েন্ট বাড়বে। ওকে, ওয়াটার আর সল্টের রেশিও যদি 3:1 হয়, তখন তার মেল্টিং পয়েন্ট হয় -22 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আজকের মতো এতটাই। ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর এরকম আরও আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।